জঞ্জাল উপদেষ্টা তৈরি করেছেন, কথা বলতে জানে না, হাঁটতে জানে না। ইউনূসের নেতৃত্বে আরেকটা বোঝা যেন আমাদের মাথায় চেপে বসছে। ডক্টর ইউনূস সংস্কার খেলা বাদ দাও, তাড়াতাড়ি ভোট দাও। সরকার যে ফর্মে আসলে মানুষকে অ্যাড্রেস করছে, এই গণভুত্থানটাকে দিন দিন গণভুত্থানের সাথে বেইমানি করছে, জনগণের সমস্যা সমাধান করার দিকে তাদের কোনো ধরনের মনোযোগ নানান কারণে সরকারের সাথে রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের একটা দূরত্ব তৈরি হচ্ছে, যার ফলে এখন তথ্যের গ্যাপ তৈরি হচ্ছে, কথাবার্তা পরিবর্তন হচ্ছে। আন্তর্জাতিক মহলে সম্মানিত খুবই দুঃখজনক কিছু লোককে দেখলাম, পড়াশোনা পারিবারিক লেভেল নিয়ে নিশ্চয়ই আমাদের সন্দেহ আছে যে কোনো ভদ্র পরিবারের সন্তানরা, যাদের ভালো শিক্ষা আছে, এই ধরনের মানুষকে ঘুষখোর, যেটা শেখ হাসিনা সরকারকে সামষ্টিকভাবে বলছি না, অন্তত সরকারের একজন উপদেষ্টার একটা বক্তব্যকে আমি একটু ক্রিটিক্যালি দেখতে চাই। উপদেষ্টা জনাব নাহিদ সংবেদনশীল কেন হবে এই সরকার? আমরা তো এই জন্য শেখ হাসিনাকে দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করিনি। সুতরাং যেটা সবচেয়ে ভালো হতো, এই আহতদের পিছনে এই সরকারকে আমি অনেক ক্ষেত্রেই ছাড় দিয়ে কথা বলেছি। আমি ব্যবস্থা নিয়েছে, সামনের দিকে ক্রিকেট বোর্ড অটোনমাসলি এই সিদ্ধান্তগুলো নিবে অবশ্যই। সেক্ষেত্রে আমার যে কোনো পরামর্শ যদি ওই সময়ের প্রেক্ষিতে দেওয়ার মতো থাকে, আমি তাদেরকে সেটা জানাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। নানান কারণে সরকারের সাথে রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের একটা দূরত্ব তৈরি হচ্ছে, যার ফলে এখন তথ্যের গ্যাপ তৈরি হচ্ছে, কথাবার্তা পরিবর্তন হচ্ছে, আমাদেরকেও করতে হচ্ছে। তাকে সম্মান করে না তার কর্মকাণ্ড, ব্যক্তিত্বের কারণে, তার গুণের কারণে আন্তর্জাতিক মহলে সম্মানিত। খুবই দুঃখজনক কিছু লোককে দেখলাম, পড়াশোনা পারিবারিক লেভেল নিয়ে নিশ্চয়ই আমাদের সন্দেহ আছে যে কোনো ভদ্র পরিবারের সন্তানরা, যাদের ভালো শিক্ষা আছে, এই ধরনের মানুষকে ঘুষখোর, যেটা শেখ হাসিনার ন্যারেটিভ ছিল এবং কি বাজে ভাষায় তারা কথা বলেছিল। তো আমি বলবো, প্রথমত বাংলাদেশি হিসেবে দেশের মধ্যে যাই করেন দেশের মধ্যে করেন, মারামারি কাটাকাটি আন্দোলন সংগ্রাম দেশে করেন, বাইরে সবাই বাংলাদেশি হিসেবে থাকেন, দেশের প্রশ্নে, দেশের মর্যাদার প্রশ্নে। দ্বিতীয়ত, আজকের যে বিষয়টি আলোচনা হয়েছে, আমার কাছেও তাদের একটা প্রতিনিধি গিয়েছিল, আমি জানতে পারিনি, 2-3 দিন আগে জানতে পারলাম যে আরো 300, আমার কাছে বলেছিল 74 জন, এখন জানলাম 357 জন। এখন আমরা জানি না তাহলে 57 জন মুক্তি পেয়েছে, নিশ্চয়ই সরকারকে ধন্যবাদ দিতে হয়। মধ্যপ্রাচ্যের আইন কানুন এত কঠোর রাজতন্ত্রের কারণে সেখানে 57 জনকে মুক্ত করেছে। এখন এখানে বাকিরা কেন জেলে রইল? তাহলে কি তথ্যের গ্যাপ ছিল? আশা করি সরকার সেই দিকে মনোযোগ দিবে এবং ব্যক্তিগতভাবে মর্তুজা ভাইয়ের কানেক্টিভিটি আছে, আসিফ নজরুল থেকে শুরু করে প্রধান উপদেষ্টাকে রিচ করার আমাদের আছে, এখানে সবারই আছে। কাজে আমরা সবাই আমাদের জায়গা থেকে সেই প্রচেষ্টাটা চালাবো। এবং সবচেয়ে বড় কথা, মর্তুজা ভাইয়ের কথা বলেছি, কথাটা অনেকে হয়তো খেয়াল করে নেই, যে এই প্রবাসীদের অনেকে ওখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, ভালো টাকা পয়সা ছিল, দেশেও তারা পাঠাতেন, তাদের উপরে বিভিন্ন প্রতিষ্ঠান পরিবার নির্ভরশীল ছিল। এখন তারা শূন্য হাতে ফিরে এসেছেন। সুতরাং আমরা যদি এই আন্দোলনের অংশগ্রহণকারীদেরকে দ্বিতীয় মুক্তি সংগ্রামের লড়াকু যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেই, শহীদদেরকে আমরা স্মরণ করি, আহতদের আমরা স্মরণ করি, তাহলে এখন যারা বেঁচে আছে তাদেরকেও তো আমাদের আমলে নেওয়া দরকার। এই মানুষগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে, জেনে শুনে বিষপান করেছে তারা, যে আমেরিকাতে প্রতিবাদ করা, ইউরোপে প্রতিবাদ করা আর মধ্যপ্রাচ্যে এক না, তারা জেনে শুনে প্রতিবাদ করেছে। এই 357 জন এবং যেই 357 জন আপনার মুক্তি পেয়েছে, তাদেরকে আমি মনে করি একটা রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া দরকার, যে এইরকম একটা ঝুঁকি নিয়েছে। এবং অবশ্যই তাদের ক্ষতিপূরণের দাবিতে, যেটা বলছি, মর্তুজার খুবই ভালো রিলেশন, এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছে প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান আমাদের আছে, তাদের জন্য আমরা সম্মিলিতভাবেও কিছু করতে পারি। একটা চিঠি তাদের পক্ষ থেকে দিলে, মর্তুজা ভাই সেখানে যদি চিঠির ড্রাফট করে, আমরা সবাই স্বাক্ষর করে দিলাম, যাতে তারাও খুব গুরুত্বের সাথে দ্রুত সময় বিবেচনা করে। এবং সর্বশেষ আমার কথা হচ্ছে যে আমাদের প্রবাসী শ্রমিকরা দেশের বাইরে যেতে একটা পাসপোর্ট করা থেকে শুরু করে পদে পদে দালালের আপনার ধান্দাবাজির শিকার হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যেখানে 1 থেকে 1.5 লক্ষ টাকায় মালয়েশিয়া কিংবা মধ্যপ্রাচ্যে যেতে পারে, শুধুমাত্র সিন্ডিকেট করার ফলে সেটা 5 থেকে 7 লক্ষ টাকায় গিয়ে পৌঁছায়। এবং বাস্তবতা হচ্ছে, এই সিন্ডিকেট সাংবাদিক হিসেবে আশরাফ কায়সার ভাই করে না, মান্না ভাই আমার মতো লোক, আমরা এই সমস্ত এই আদম ব্যবসা আমরা করি না, কিন্তু মন্ত্রীরা করে, এমপিরা করে, সরকারের ঘনিষ্ঠজনেরা করে। এই আদম ব্যবসায়ী সিন্ডিকেটের আমার মনে হয় যে এখন কবর রচনা করার সময় এসেছে। হাই প্রোফাইলের লোকগুলো এতে যুক্ত, কারণ এত কাঁচা টাকা বাইরে যাবে, ডলার নিচ্ছে, পয়সা নিচ্ছে, এমনকি দেশের বাইরেও কোনো সেবা পেতে হলে
একটা নির্দিষ্ট সিন্ডিকেট সালমান এফ রহমানের সাথে ইনভলভ ছিল, মোস্তফা কামাল সাহেব আপনার অর্থমন্ত্রী ছিলেন, তার প্রতিষ্ঠানের সাথে ইনভলভ ছিল। কার প্রতিষ্ঠান নাই? জাতীয় পার্টির মাসুদ সাহেব, যে মালয়েশিয়া সিন্ডিকেটের কথা আসলো। তো এই সিন্ডিকেটটা ভাঙতে হবে, সিন্ডিকেট ভ্যানিশ করে দিতে হবে, একবার উন্মুক্ত। যদি এটা আপনার পাবলিকের জন্য উন্মুক্ত করা হয় তাহলে উন্মুক্ত পদ্ধতি যাবে। তবে আমার মনে হয় বাংলাদেশের কথা বিবেচনা করে জিটিজু পদ্ধতিতে যদি আমরা পাঠাতে পারি তাহলে সেটা সবচেয়ে বেটার হয়। কারণ অদক্ষ শ্রমিকরা কিংবা অবৈধভাবে কিছু ফাঁক ফোকর দিকে নানান ধরনের ওখানে একটা হয়রানি শিকার দরকার নেই। আমাদের যে ওভার পপুলেটেড কান্ট্রি, এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে, এই তরুণদের কতক্ষণ শক্তি থাকবে? তাহলে আমাদের এই যে আরেকটা সেক্টর আরএম, যে শার্ট প্যান্ট বেচা। গণঅভ্যুত্থানের আহতদেরকে নিয়ে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটলো। আমরা নিশ্চয়ই মনে করতে পারছি, কয়েকদিন আগেই আহতরা রীতিমতো স্বাস্থ্যমন্ত্রীর রাস্তা আটকেছেন, গাড়ির উপরে উঠে পড়েছেন এবং দীর্ঘ সময় তারা রাস্তা আটকে প্রতিবাদ করতে থেকেছেন। আমাদের অসংবেদনশীলতার এক অসাধারণ প্রদর্শনী হলো। আমাদের লজ্জা যদি থেকে থাকে, আমাদের লজ্জিত হওয়া উচিত ছিল। আমরা অপমানিত, আমাদের যদি মান অপমান বোধ থাকে, আমাদের তীব্রভাবে অপমানিত হওয়ার কথা ছিল। কিন্তু আমি খেয়াল করলাম এরপরও সরকার যে ভাষায় কথা বলছেন, সরকারকে সামষ্টিকভাবে বলছি না, অন্তত সরকারের একজন উপদেষ্টার একটা বক্তব্যকে আমি একটু ক্রিটিক্যালি দেখতে চাই। উপদেষ্টা জনাব নাহিদ এই আহতদের সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছেন 6 উপদেষ্টার সাথে ছাত্রদের বৈঠকের পর। তিনি বলছেন, আমাদের আহতদের রাস্তায় নামতে হলো কেন? সমন্বয়হীনতা কিনা জানতে চাইলে উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। শুধু আহত এবং যারা শহীদ তারা কিন্তু শুধু সরকারের সঙ্গে সম্পৃক্ত না, আমরা খেয়াল করি, তারা রাষ্ট্র এবং জাতির সঙ্গে সম্পর্কিত। তাদের শ্রদ্ধা সম্মান করা দেশের প্রত্যেকটি নাগরিকের কর্তব্য। বর্তমান সরকারের দিক থেকে সেটা করা হচ্ছে। তারপর তিনি বলছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক আলাপে ও কথাবার্তায়, মিডিয়ায় তাদের কথাবার্তায় কিন্তু কম ফোকাস করা হচ্ছে। উপদেষ্টা আরও বলেন, এখানে কোনো সরকারের নির্দেশনার বিষয় ছিল না। রাজনৈতিক দলগুলোর শহীদের ও আহতদের নিয়ে কাজ করা তাদের রাজনৈতিক কর্তব্য। সর্বোপরি এটা আমাদের জাতীয় কর্তব্য। এই কর্তব্য কেউ যেন অবহেলা না করি। বর্তমান সরকারই তাদের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করতে পারবে, এই বিশ্বাস আছে, ইত্যাদি ইত্যাদি। এবং একইভাবে তিনি পরবর্তীতে একটু ব্লেমও করছেন, যখন শহীদ ও আহতদের কথা জাতীয় পরিসরে আলোচনায় থাকা উচিত ছিল, তখন সবাই শুধু সরকারের উপরে দায় চাপিয়ে দিয়ে বাকিরা নির্বাচন ও অমুক তমুক বলার চেষ্টা করেছেন। তাই সবার কাছে আহ্বান জানাবো, আহতদের আবার ফোকাস দেই, শহীদ পরিবার ও আহতদের তাদের পরিবারের প্রতি সরকারি বেসরকারি জায়গা থেকে। কয়েকটা জিনিস খুব জরুরি, খুবই বেশ কিছু আপত্তিকর মন্তব্য আছে আমি বলে মনে করি। যেমন উনি বলছেন যে এটা রাজনৈতিক দলের কর্তব্য, এটা রাষ্ট্রের কর্তব্য, এটা জাতির কর্তব্য, ইত্যাদি ইত্যাদি। এবং উনি একটা জায়গায় বলছেন, জাতীয় পরিসরে আহতদের জায়গায় আলোচনায় না থেকে আমরা নির্বাচন অমুক তমুক বলার চেষ্টা করেছি। আচ্ছা, মানে ট্রু, আমি দ্বিমত করছি না যে রাজনৈতিক দলগুলো যারা তারা রাজনীতি করেন তাদের এই আহতদের ব্যাপারে তাদের নৈতিক কর্তব্য আছে, প্রত্যেকটা নাগরিকেরও নৈতিক কর্তব্য আছে, এটাও ভুল না। এই রাষ্ট্রের অপরাপর যারা আছেন, সিভিল সোসাইটি, যারা বলেন, যারা লেখেন, প্রত্যেকেরই কর্তব্য আছে, নৈতিক কর্তব্য। কিন্তু যিনি রাষ্ট্রের সরকারের দায়িত্বে থাকেন, এটা তার সাংবিধানিক এবং আইনি বাধ্যবাধকতা। সাংবিধানিকভাবে লিখে ফেলেছি তা না, কিন্তু আমরা যদি ইন্টারপ্রেট করি, অ্যাটলিস্ট যিনি সরকারে আছেন তার চাইতে বেশি দায়িত্ব কর্তব্য কারোই থাকে না। সুতরাং রাজনৈতিক দল, ব্যক্তি, সিভিল সোসাইটি, মিডিয়া কেউ যদি কাজ নাও করে, সরকারকে কাজ করতে হবে। সরকারের হাতে সব রিসোর্স আছে, তাদের চিকিৎসার জন্য তাদের প্রয়োজনীয় ফান্ড, টাকা যা লাগে সব কিছু তারা করতে পারে। প্রয়োজনে বিদেশে পাঠানো, শুধু দেশেও না, সব কিছু তাদের দায়িত্ব। আর এর মধ্যে কেউ যদি এটার প্রতি ফোকাস না রেখে নির্বাচন এবং অমুক তমুক নিয়ে কথা বলে, তাতে সরকারের কিছু আসে যাওয়া উচিত নয়। তার জন্য এই আহত যারা আছেন তাদের চিকিৎসা ঠিক মতো হবে না, গাফিলতি হবে, তাহলে সরকারটা তো অত্যন্ত বাজে একটা সরকার। আমরা এভাবে বলতে চাই যে অভ্যুত্থানের মাধ্যমে যে মানুষের রক্তের উপরে, যে মানুষের আহত হওয়ার উপরে দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারকে চিকিৎসা নিশ্চিত করানোর জন্য সবাইকে ক্রমাগত বলে যেতে হবে। আমরা তো এই সরকারকে এরকম ভাবে দেখতে চাইনি। আমরা তো এটাকে শেখ হাসিনার সরকার মনে করি না। আমরা মনে করেছি সরকার তার নিজ দায়িত্বে, নিজ গরজে এই কাজগুলো করবে। এই যে রাস্তায় নামতে হলো, আমরা আমাদেরকেও ব্লেম করি যে আমরা শোরগোল কম করেছি, আমি একটা ভিডিওতে সেটা বলেছিও, কিন্তু আসলে তো ব্যাপারটা তা না। এত অসংবেদনশীল কেন হবে এই সরকার? আমরা তো এই জন্য শেখ হাসিনাকে দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করিনি। সুতরাং
যেটা সবচেয়ে ভালো হতো, এই আহতদের পিছনে এই সরকারকে আমি অনেক ক্ষেত্রেই ছাড় দিয়ে কথা বলেছি। আমি মনে করি যে প্রেক্ষাপটে তারা দায়িত্বে এসছেন তাদের কিছু সংকট হওয়া খুবই স্বাভাবিক। এরপরও এটা সত্য, এই প্রেক্ষাপটেই আরো ভালো কিছু করার সুযোগ ছিল, তারা পেরে ওঠেননি। তারপর আমি ছাড় দিতে চাই, এই আহতদের প্রতি যা হয়েছে এটা ক্ষমার অযোগ্য অপরাধ এই সরকারের। কিন্তু তারপরও সরকারের যেটা উচিত ছিল, প্লেনলি দায় স্বীকার করা, সরি বলা, মাফ চাওয়া, তারপর তাদের জন্য পদক্ষেপ নেওয়া। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম সরকার দায় এড়ানোর চেষ্টা করছেন, দায় অন্যের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এগুলো সব একটা জনগণের সমর্থনহীন সরকার, গায়ের জোরে চেপে থাকা সরকার, শেখ হাসিনার সরকারের মধ্যে আমরা এগুলো দেখতাম। এটা একটা অ্যালার্মিং সাইন। আমি মনে করি ভবিষ্যতে সরকার এই ব্যাপারগুলোতে সতর্ক থাকবে। বিশেষ করে মিস্টার নাহিদকে আমি বলতে চাই, মানে এই আন্দোলনের পোস্টার বয় উনি, আমরা দেখেছি কি অসীম সাহস নিয়ে তিনি এই আন্দোলনের সামনে ছিলেন, আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। আমি তার উপস্থিতিতেই একটা প্রোগ্রামে বলেছিলাম, এটা আমি বিশ্বাস করি, জখম হয়ে যাওয়া নাহিদের শরীর, ব্রুইজ হয়ে যাওয়া আমাদের আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, এক পোস্টার। এরপর উনি ফিরে এসছেন, সব ঠিক আছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যখন তিনি সরকারে আছেন এবং তিনি নিতান্তই তরুণ, অনভিজ্ঞ মানুষ, সো রাষ্ট্র চালানোর জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা তাদের যতটুকুই থাকুক না কেন, তাদের এই ব্যাপারগুলোতে সতর্ক হতে হবে। তারা এখন রাষ্ট্র চালাতে যাচ্ছেন, সুতরাং সেই জায়গায় কি চিন্তা দরকার, কারণ আমি চিন্তা দিয়ে তাদের সরকারের অ্যাটিটিউড বুঝতে চাইবো। উনি একটা দায়িত্বশীল পদে আছেন এবং গুরুত্বপূর্ণ পদে আছেন, এবং আমরা যতদূর জানি উপদেষ্টা হিসাবে সবাই মানে সমানের ভিড়েও তিনি আরেকটু আলাদা, এরকম বলেই বাইরে থেকে শোনা যায়। সুতরাং তাকে খুব সতর্কভাবে কথা বলতে হবে, কারণ এই জিনিসগুলো মানুষের কাছে চরম ভুল বার্তা দেয়। তাদেরকে সতর্ক থাকা দরকার, এবং আহতদের দায় এক্সক্লুসিভলি সরকারের। সরকারই সব কিছু করবে, আর কেউ কিছু করবে না। তাদের অ্যাটিটিউড সেই হওয়া উচিত, এবং এতদিন যে পাপ সরকার করেছে তাদেরকে অবহেলা করে সেই প্রায়শ্চিত্ত খুব ভালোভাবে সরকারকে করতে হবে। একটা অটোনমাস বডি, আমি আমার পরামর্শ দিতে, ক্রিকেট বোর্ড একটা অটোনমাস বডি, আমি আমার পরামর্শ দিতে পারি। এবং আমি যখন সর্বশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলো, তখন আমি আমার সেই পরামর্শ দিয়েছি, আপনারা জানেন, এবং ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। সামনের দিকে ক্রিকেট বোর্ড অটোনমাসলি সিদ্ধান্তগুলো নিবে অবশ্যই। সেক্ষেত্রে আমার যে কোনো পরামর্শ যদি ওই সময়ের প্রেক্ষিতে দেওয়ার মতো থাকে, আমি তাদেরকে সেটা জানাবো। বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে আমরা দেখেছি যে আসলে এখানে অনেক অবৈধ মানে স্থাপনা রয়েছে, যেগুলো নিয়ে আপনি ভিজিটও করেছেন, সেটা সবশেষে আপডেট কি, তারা কি উচ্ছেদ কবে নাগাদ? না, সেটার জন্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে যে দোকানগুলো আছে এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামের সৌন্দর্য বর্ধন সহকারে এই সবগুলো বিষয় নিয়ে সেই কমিটি একটা প্রস্তাবনা প্রায় অলমোস্ট রেডি করেছে। সেই প্রস্তাবনার ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব। আপনারা জানেন এখানে চুক্তির বিষয় আছে, এবং প্রায় একটা দোকানের 4-5 বারও চুক্তি হয়ে গেছে। এরকম বিভিন্নভাবে হাত বদল হতে হতে আমরা ভাড়াটা পাই হয়তো 7-8 হাজার, কিন্তু দোকানদার ভাড়া দিচ্ছেন 2 লক্ষ টাকা। তো সেটার সমন্বয়টা কিভাবে হবে, এবং আমরা একটা দাম নির্ধারণ করে দিব, যাতে আমাদের এই আয়ের অর্থটা আমরা আবার যে ফেডারেশনগুলোর আর্থিক আছে সেখানে ব্যয় করতে পারি। এবং একই সাথে বঙ্গবন্ধু স্টেডিয়ামের, একটা স্টেডিয়াম তো এরকম হতে পারে না, ভেতরে ঘিঞ্জি অবস্থা, ময়লা ফেলে রাখা। সৌন্দর্য বর্ধনের জন্য আমরা ব্যবস্থা নেব, যথাযথ ব্যবস্থা নেব। বিভিন্ন উপজেলায় কিছু স্টেডিয়াম করা হয়েছিল, সেটা মিনি স্টেডিয়াম, এগুলো নিয়ে আপনারা কি চিন্তা করছেন? এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমরা শহীদদের পূর্ণাঙ্গ তালিকা কবে নাগাদ থেকে আশা প্রকাশ করি। স্টেডিয়ামগুলো করার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রক্ষণাবেক্ষণ। তো প্রিয় দর্শক, বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখবো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।